পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণের ম্যাচে সুপ্রিম কোর্টে বেনজির ধাক্কা খেল রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এই তিন জনেরই আলাদা আলাদা উকিল তারা গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তাদের প্রত্যেকটা যে আবেদন ছিল সেগুলো কার্যত অন্তত প্রথম শুনানিতে সবকটাই নাকচ হয়ে গেল এবং ইডি প্রায় প্রত্যেকটি সিদ্ধান্তই বা বেশিরভাগ সিদ্ধান্তেই মান্যতা পেয়ে বুঝিয়ে দিল যে আইনের মধ্যে ঢুকে হস্তক্ষেপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিকভাবে ইন্টারিম নির্দেশ এটা, এবং ফাইনাল নির্দেশে বেনজির কোনো সিদ্ধান্ত নিলেও বিচারপতি নিতে পারেন, তার কারণ মারাত্মক মারাত্মক তার কিছু পর্যবেক্ষণ উঠে এসেছিল। সেই পর্যবেক্ষণের মধ্যে দুটি এখন উল্লেখ করব, ভেতরের পর্বে গিয়ে আপনাদের সামনে বিশ্লেষণ করব। একটি হলো যে সুপ্রিম কোর্ট মনে করছে যে এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মামলা। এই মামলায় এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোনো রাজ্যে গিয়ে তদন্ত করলে যদি এইভাবে হস্তক্ষেপ করা হয় এবং যদি বলা হয় যে না, ওরা আমাদের জিনিস হাতিয়ে নিতে এসেছিল বা আমাদের রাজনৈতিক কৌশল দখল করতে এসেছিল, তো এই রকম ভাবে যদি কেন্দ্রীয় তদন্তকারীর কাজে বাধা দেওয়া হয় এবং উল্টো দিকে রাজ্য সরকার তাদের পলিটিক্যাল কোনো কাজ থাকলে সেখানেও কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত নয়, কিন্তু কেন্দ্রীয় সরকারের কাছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে তাদের ম্যান্ডেট থাকা সত্ত্বেও যদি তদন্তে বাধা দেওয়া হয় এবং এটাকে শিল্ড করে কোনো রাজনৈতিক দল, স্টেটের কোনো রাজনৈতিক দল, এটা ললেসনেস এবং এটা একটা মানে ভারতবর্ষের জন্য একটা বাজে পরিস্থিতির সৃষ্টি করতে পারে। এটা একটা মারাত্মক পর্যবেক্ষণ ছিল। এবং দ্বিতীয় যে পর্যবেক্ষণটা ছিল, যেটা তুষার মেহতা বলেছিলেন যে কলকাতা হাইকোর্টটাকে তো যন্তর মন্তর পেয়ে গেছেন এবং সেখানে মানে SMS করে ডেকে নেওয়া হচ্ছে তৃণমূলপন্থী আইনজীবীদের যে জমায়েত করুন, আজকে এই শুনানি রয়েছে, এখানে বিক্ষোভ দেখাতে হবে। এইরকম একেবারেই দুটি মারাত্মক ব্রহ্মাস্ত্রে কার্যত, মানে অনেকগুলোর মধ্যে এই দুটো ছিল ব্রহ্মাস্ত্র এবং এখানে কার্যত তৃণমূল কংগ্রেস কাহিল। এবং এই দুটি জায়গায় সুপ্রিম কোর্টের কাছে আমার মনে হয়, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত মন্তব্য, পরে দেখা যাবে ফাইনাল শুনানির দিন 3 তারিখে, এই দুটি জায়গায় সুপ্রিম কোর্টের কিচ্ছু করার ছিল না, তাদের কোনো না কোনো সিদ্ধান্তে আসতেই হবে এবং কড়া কোনো বেনজির কোনো সিদ্ধান্তে আসতে হবে। কেন এই কথা বললাম আপনাদের সামনে আজকে আমি বিশ্লেষণ করব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল এসএবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। যারা সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন তারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নিশ্চিতভাবে সেটি আমাদের জন্য অনেকটা উপকার হয়। দেখুন, আমি আপনাদের সামনে, আপনারা জানেন যে যখন এই ঘটনাটা ঘটলো তারপরেই তৃণমূলের তরফ থেকে এবং ইডির তরফ থেকে হাইকোর্টে যাওয়া হয়েছিল। শুভ্রা ঘোষের মাননীয় বিচারপতি তার এজলাসে দৃষ্টি আকর্ষণ করে পিটিশন দাখিল করা হয়েছিল। কিন্তু প্রথম দিনের পিটিশনে আপনাদের মনে রয়েছে হই হট্টগোলের জেরে কিন্তু সেই মামলার শুনানি শুনতে পারেননি শুভ্রা ঘোষ। এবার আমি আপনাদের সামনে দেখাচ্ছি তুষার মেহতা ভরা এজলাসে পুরো একেবারে স্ক্রিনশট দেখিয়ে বলে দেন যে এই দেখুন, হোয়াটসঅ্যাপ চ্যাটে তৃণমূল কংগ্রেসের আইনজীবী পন্থীরা তারা লোক জড়ো করেছেন কোর্টরুমের চারপাশে এবং সেখানে হইহট্টগোলটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে। সেই স্ক্রিনশটটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বাংলা এবং ইংরাজি দুটোতেই লেখা রয়েছে, আমার হাতে যেটা এসে পৌঁছেছে সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে। এবং সেখানে যেটুকু আমি দেখতে পাচ্ছি লেখা রয়েছে যে আজ 9/1/2026 কোর্টরুম নম্বর 5 আইটেম নাম্বার 10 আছে, সবাই চলে আসবেন। এটি একটি। আর 2 নম্বরে হচ্ছে আজ দুপুরে 1টার সময় বি গেটে জমায়েতে আসবেন সবাই, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলে যাওয়া হবে। তো দ্বিতীয়টা আলাদা, দ্বিতীয়টা হচ্ছে মুখ্যমন্ত্রীর মিছিলে যেতে যাবার একটা আহ্বান কারা জানাচ্ছে, তৃণমূলের আইনজীবী পন্থীরা। এবং সব থেকে ইম্পর্টেন্ট 1 নম্বরটা যেখানে বলা হচ্ছে 9 তারিখে যেদিন শুনানি হওয়ার কথা ছিল মাননীয় বিচারপতির এজলাসে, সেখানে বলা হচ্ছে যে সবাই চলে আসবেন। এবং তারপরে আমরা দেখলাম যে একেবারে কতটা ইউনাইটেড তারা, সবাই চলেও আসলেন এবং সেটা ভেস্তেও যায়। আর এর পরেও বারবার, মানে গতকাল শুনানিতে ইডি, মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা রাজ্য সরকার কিংবা তৃণমূলের তরফ থেকে আইনজীবীরা দাবি করলেন যে কেন হাইকোর্টে শোনা হলো না, হাইকোর্টে এটাকে ফিরিয়ে নিয়ে যাওয়া হোক, কারণ হাইকোর্টে না শুনেই কি করে সুপ্রিম কোর্টে চলে আসা হলো। তো এই নিয়ে প্রশ্ন তুললেন, অথচ এই ধরনের জমায়েতের কথা তারা মানে কর্ণপাত করার চেষ্টা না করলেও বিচারপতি কিন্তু এটাকে খুব ভালোভাবে গুরুত্ব দিয়েছেন। এবং গুরুত্ব দেওয়াটা কেন প্রয়োজন আপনাদের সামনে ব্যাখ্যা করব।
আর দ্বিতীয় যে পয়েন্টটা অত্যন্ত গুরুত্ব পেয়েছে সেটা কি জানেন, যে বিচারপতি একটা জায়গায় বলছেন যে যদি এই ঘটনার বিষয়বস্তু, প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ, ইডি বা কোনো তদন্তকারী সংস্থার কোনো পার্টি অফিসে গিয়ে বা কোনো পলিটিক্যাল পার্টির কোনো ডকুমেন্ট বা তথ্য সেই সমস্ত নিয়ে যাওয়ার এখতিয়ার তাদের যেমন নেই, তেমনি আবার কোনো পলিটিক্যাল পার্টিও বা কোনো স্টেটে কোনো তদন্তকারী সংস্থা তারা কোনো জিনিসের তদন্ত করতে যাচ্ছে এটা জেনে আমার কোনো পলিটিক্যাল জিনিস চুরি হয়ে যাবে বা আমার পলিটিক্যাল কাজে বাধা সৃষ্টি হবে বলে সেটাকে সিল্ড করে তাদের তদন্তের কাজে বাধা সৃষ্টি করা উচিত নয় বলে স্পষ্ট বক্তব্য বলেছেন। তিনি বলেছেন যদি এটা আমরা আটকাতে না পারি তাহলে গোটা দেশ জুড়ে ললেসনেস তৈরি হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পর্যবেক্ষণ, এবং এটাই আমরা বলেছিলাম যে এইটা যদি রুল হয়ে যায় যে ইডি আসলেই পেটাও, এটাই যদি রুল হয়ে যায় এবং সুপ্রিম কোর্ট যদি দৃষ্টান্তমূলক যে শাস্তির মানে অ্যাপিল করা হয়েছে ইডির তরফ থেকে সেটাতে যদি মান্যতা আলটিমেটলি ফাইনালি গিয়ে না পড়ে, তাহলে এটা কিন্তু রুল হয়ে যাবে। ইতিমধ্যেই আমরা যে বলেছি আমাদের কথার যে ভিত্তি রয়েছে সেটা আমি আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন, আমাদের পড়শি রাজ্য ঝাড়খণ্ডের একটি খবর দেখাচ্ছি। দেখুন, পশ্চিমবঙ্গের পড়শি রাজ্যেও ইডি পুলিশ সংঘাত, অভিযুক্তকে মারধরের দাবি, কেন্দ্রীয় সংস্থার দপ্তরে হানা বিশাল বাহিনীর। বিশাল বাহিনী কিন্তু পুলিশ বাহিনীরটা লিখলো না। মানে আনন্দবাজার পত্রিকা এখন আমি বুঝতেই পারি না যে এরা তৃণমূলের মুখপাত্ররাও এতটা চটি চাটে না, এরা যতটা চটি চাটা ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আমি একটু জিনিস দেখিয়ে দিই। দেখুন, একটা ওরা খবর করেছে, খবরের দেখুন, আমি ছবিটা শুধু দেখাচ্ছি। ছবিটাতে আপনারা দেখুন সুপ্রিম কোর্টকে ছোট করে দেখানো হয়েছে সাইজে, আর মমতা বন্দ্যোপাধ্যায়কে একটু বড় সাইজে দেখানো হয়েছে। আপনারা বলবেন সাইজ কি ম্যাটার করে? দেখুন, সাইজ যে ম্যাটার করে এটা আপনারা সকলে জানেন। সেই কারণেই যে কোনো পোস্টারে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা সব থেকে বড়, তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবির সাইজ, তারপরে মানে পল্টু কেলটু সবার ছবি সেই অনুযায়ী তাদের ওজন অনুযায়ী সাইজ করা হয়। আজকে দেখুন দেশের সুপ্রিম কোর্ট সব থেকে বড় যারা সাংবিধানিক বডি, সেখানে দেখুন সুপ্রিম কোর্টকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ছোট করে মমতা বন্দ্যোপাধ্যায় যেন সুপ্রিম কোর্টের দিকে এইভাবে তাকিয়ে আছেন বা তিনি যেন নির্দেশ দিচ্ছেন, এই টাইপের একটা ভঙ্গি। আপনি দ্বিতীয় কোনো নেতার ক্ষেত্রে এই ধরনের ছবি আনন্দবাজারকে এডিট করতে দেখবেন না। এরা মানে চটি চাটতে চাটতে এরা একেবারে বেসিক নৈতিকতাটা পর্যন্ত ভুলে গিয়েছে। পড়শি রাজ্যে কি হয়েছে একটু বলে নি। পড়শি রাজ্যে ইডি গিয়েছিল তদন্ত করতে এবং সেখানে একজন সরকারি কর্মী ছিলেন বা আধিকারিক ছিলেন, তিনি পানীয় জল এবং জলসম্পদ এই বিভাগে চাকরি করতেন। তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ ছিল। তো ইডি গিয়েছিল তদন্ত করতে, তাকে জিজ্ঞাসাবাদ করেছিল, কয়েকদিন আগে জিজ্ঞাসাবাদ করেছিল। হঠাৎ করে সেই ব্যক্তি, এবার বুঝতেই পারছেন জেনারেলি এই সমস্ত ব্যক্তি সরকারের সঙ্গে থেকেই সমস্ত কাজকর্ম করেন, আমি এনার কথা বলছি না, ইন জেনারেল বলছি। তো এই ব্যক্তি পুলিশ স্টেশনে চলে যায় কয়েকদিন পর, তার মনে হলো, কয়েকদিন পরে গিয়ে মনে হলো যে ইডি আমাকে খুব মারধর করেছে। কয়েকদিন পর পুলিশের কাছে গিয়ে বললো যে আমাকে ইডি খুব মারধর করেছে, পুলিশ এফআইআর রুজু করলো। তারপরে কেন্দ্রীয় সংস্থার যে অফিস ছিল তাদের, সেখানে গিয়ে গোটা পুলিশ বাহিনী গিয়ে সেখানে তাণ্ডব চালিয়ে দিল। কোথা থেকে ইন্সপায়ার হয়েছে বলুন তো? আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের ঘটনা আগে কখনো ঘটতো? এটা পশ্চিমবঙ্গ পথ দেখিয়ে দিয়েছে। আমি বলেছিলাম আপনাদের সামনে যে এই ঘটনায় যদি এক্সাম্পলারি পানিশমেন্ট আনা না যায়, যদি সেটা আমাদের দেশের সংবিধান, দেশের সেরা মানে সর্বোচ্চ ন্যায়ালয় যদি এই জায়গাটা দিতে না পারেন, তাহলে আজকে পশ্চিমবঙ্গকে দেখে যে ঝাড়খণ্ড যে পদক্ষেপটা নিল, আগামী দিনে প্রত্যেকটি রাজ্যে রাজ্যে এই ঘটনা ঘটবে এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো কার্যত গর্তে লুকিয়ে থাকবে, বলবে ভাই তোরা যা ইচ্ছা কর, আমাদের নিজের চাকরিটা বাঁচাতে হবে, বউ বাচ্চাকে বাঁচাতে হবে, আমরাও গর্তে লুকিয়ে পড়লাম। তাহলে জয়টা কার হবে? আদতে দুর্নীতির জয় হবে, আদতে ভ্রষ্টাচারীদের জয় হবে। তাই সুপ্রিম কোর্টে একটা এক্সাম্পলারি পানিশমেন্ট যদি না আসে এই মামলায়, যে মামলাটা পশ্চিমবঙ্গের জন্য এই মুহূর্তে শুনানি হয়েছে, দ্বিতীয় শুনানি হবে, এখানে যদি একটা মারাত্মক কোনো না আসে, তাহলে কিন্তু আগামী দিনে অত্যন্ত ভয়াবহ দেশ জুড়ে পরিস্থিতির সৃষ্টি হবে। এবং আরো একটা বিষয় হচ্ছে এখানে, আমার সত্যি এটা আমি মানতে রাজি নই যে আমাদের কেন্দ্রীয় সরকার এতটা দুর্বল, তাদের সঙ্গে নাকি তারা এতটা স্বচ্ছ যে তাদের সঙ্গে তারা সম্পূর্ণ একেবারে ছেড়ে দিয়েছে
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তারা স্বাধীন বাড়ি। আরে ইলেকশন কমিশনের পাওয়ার যা আর একটা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পাওয়ার তো এক নয়। ইলেকশন কমিশন কারুর আন্ডারে নেই, কিন্তু ইডি কার আন্ডারে? ইডি তো মন্ত্রকের আন্ডারে। সিবিআই কার আন্ডারে? স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে। তাহলে সেখানে কেন্দ্রীয় সরকার ইন্টারফারেন্স করতে পারে না, একথা তো বিশ্বাস হয় না। হ্যাঁ, মানতে পারি যে ইলেকশন কমিশনের ক্ষেত্রে এটা তো সত্য নয়, ইলেকশন কমিশনের কাছে স্বায়ত্ত শাসনের অধিকার আমাদের সংবিধান দিয়েছে, কিন্তু এই দুটি তদন্তকারী সংস্থা এটা তো কেন্দ্রীয় সরকারের অধীনে। কোথায় তাদের করা মন্তব্য মানে প্রকাশ্যে করার প্রয়োজন নেই? হ্যাঁ, ডেফিনেটলি এটা আমাদের না বললে পুরোটা বলা হবে না যে এবারে অন্তত ইডি যে ভাবে ব্যাটিং চালিয়েছে, এবং শুনানিটা আমি ওই সময় দেখতে পারিনি, অফিস ছিল। তারপরে যখন আমি রেকর্ডটা দেখলাম, তখন দেখলাম যে তুষার মেহতা এবং অ্যাডিশনাল সলিসিটর জেনারেল রাজু, তিনি যা যা বলেছেন একেবারে প্রত্যেকটি সাজিয়ে, এমনকি এই যে ঘটনা, এটা প্রথম নয়। মমতা বন্দ্যোপাধ্যায় মানে রিপিট করেছেন, রিপিটেড অফেন্ডার বলে একটি টার্ম রয়েছে। তিনি এই ধরনের ঘটনা অতীতেও ঘটিয়েছেন, আবারও ঘটাচ্ছেন, বারবার ঘটাচ্ছেন বলে এই প্রবণতা তৈরি হয়েছে। ললেসনেসের কথা বলেছেন, সেইগুলো কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আমার মনে হয়েছে। কাজে ইডিকে এই জায়গাতে অন্তত এবার কিছুটা জায়গা দিতে হবে যে না, তারা সবকিছু করছে না, কিছুই করছে না, এই বলার সময় কিন্তু আর নেই। আমি এই জায়গায় বিরোধী দলনেতার একটা ছোট্ট মন্তব্য আপনাদের শোনাবো। কষ্টের টাকা, ট্যাক্সের টাকা, ধার করা টাকা সব চলে যাচ্ছে। সেই আপনার তারা চেষ্টা করেছিল এই মামলাটাকে হাইকোর্টে ফিরিয়ে আনার জন্য। সুপ্রিম কোর্ট এদের কোনো কথাই কার্যত শোনেনি, এবং তারা বলেছে এটা ইনস্ট্যান্ট হতে পারে না, প্রেসিডিয়াম হতে পারে না, গোটা ভারতবর্ষে এটা ছড়িয়ে পড়বে, এবং এই সব ধরনের ইনভেস্টিগেটিভ এজেন্সি কোথাও কাজ করতে পারবেন না। সব জায়গায় পুলিশ, ব্যুরোক্রেসি, রাজনৈতিক নেতা, এমপি, এমএলএ, মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তারা দলবল নিয়ে গিয়ে হামলা করবেন। ইডি তো তার পিটিশনে মারাত্মক অভিযোগ করেছে, তার 3 অফিসারের মৃত্যু পর্যন্ত হতে পারত। মমতা পুলিশ বন্দুক নিয়ে গেছিল, এই কথাও তো তারা পিটিশনে বলেছে। রাজীব কুমার, মনোজ বার্মা, তারা যে ডাকাতির নেতৃত্ব দিয়েছেন, ফাইল ডাকাতি, ল্যাপটপ ডাকাতি, আজকে নবতম সংযোজন, মোবাইল ফোন চুরি, এই নিকৃষ্টতম কাজ। অর্থাৎ সবাই দেখেছে। উই আর হোপফুল, বাকি সুপ্রিম কোর্ট নিয়ে কোনো কথা না বলাই উচিত। রাজ্য সরকার যা যা চেয়েছিল সবটা রিজেক্ট করেছে, এবং সুপ্রিম কোর্ট তার আইনি প্রক্রিয়া মেনে অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের হলফনামা দিতে বলেছে। আর পশ্চিমবঙ্গ সরকার তার পুলিশকেই বলেছে সেদিনকার সিসিটিভি তো আর বদলানো যায় না, ফরেন্সিকে চলে যাবে, নয় সেদিনকার ঘটনা সিসিটিভি জমা দিতে হবে, দিলে সবাই চোখের সামনে দেখতে পারবেন, ওদের দেওয়া ছবিতেই ওরা দেখতে পাবেন। আর যদি মুছে দেন, সে সুযোগ আপনাদের আছে, ইরেজ করে দিতে পারেন, সেটাও আপনারা মুছেছেন, প্রমাণ হবে। অতএব আগামী দিন কপালে দুঃখ আছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই চোরেদের গ্যাংয়ের, যারা আজকে রেজিস্টার চোর হিসেবে, ডাকাত হিসেবে, আজকে রাজীব কুমার রিটায়ার করবেন, রিটায়ার হয়তো করবেন, অন্য পোস্টে হয়তো দিয়ে দিবেন, কারণ এখানে তো কেউ রিটায়ার করে না। আলাপন ব্যানার্জি রিটায়ার করেনি, হরিকৃষ্ণ দ্বিবেদীও রিটায়ার। আপনারা ইতিমধ্যে সমস্ত ব্যাপারটি জেনে গিয়েছেন যে কার্যত তৃণমূল কংগ্রেসের যা যা প্রার্থনা ছিল প্রত্যেকটির মান্যতা হারিয়ে গিয়েছে, এবং সেখানে 4টি এফআইআর রেজিস্টার করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। সেই 4টি এফআইআর এর পর্যন্ত স্থগিতাদেশ দেওয়া হয়েছে, এবং রাজ্য পুলিশের করা সেই এফআইআর এর নাম্বার হচ্ছে এফআইআর 3/26, এফআইআর 4/26 যে দুটো শেক্সপিয়ার থানায় করা হয়েছিল, এবং এফআইআর 5/26, এফআইআর 7/26 এগুলো বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় করা হয়েছিল। এই 4টি এফআইআর এ কিন্তু স্থগিতাদেশ লাগিয়ে দেওয়া হয়েছে, এবং সেই দিনের ওই ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সহ রাস্তার আশপাশের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে বলা হয়েছে, কোন রকমের ডিলিট না করে। এই সমস্ত সংক্রান্ত তথ্য তারা খতিয়ে দেখে পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবেন। সুপ্রিম কোর্ট ইডিকে জিজ্ঞাসা করেছিল যে কি বিষয়ে আপনারা সার্চ করতে এসেছিলেন বা রেড করতে এসেছিলেন। ইডি জানায় যে 2020 সাল থেকে প্রায় 2742 কোটি টাকার একটি বড় আর্থিক কেলেঙ্কারির তদন্ত তারা করছে, এবং সেই তদন্তে কলকাতা থেকে গোয়ায় 20 কোটি টাকা নির্বাচনের সময় অর্থ ব্যয় করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। সেই অভিযোগ খতিয়ে দেখতে প্রতীক জৈনের আইপ্যাকে তারা তল্লাশি করতে এসেছিলেন। তাদের
কোনো উদ্দেশ্য ছিল না কোনো রাজনৈতিক দলের সঙ্গে ইন্টারফারেন্স করা, কিন্তু অহেতুকভাবে অযাচিতভাবে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস এর সঙ্গে সম্পৃক্ত হয়ে যান। এবং এরপরে উল্লেখ করা হয়েছিল যে কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা, ডক্টর শ্রী প্রিয়ব্রত যিনি হচ্ছেন ডেপুটি কমিশনার, এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা তল্লাশি চলাকালীন তারা চলে আসেন। তাদেরকে বারণ করা হয়, প্রথমে মৌখিকভাবে বাধা দেওয়া হয়, তাদের বলা হয় যে তদন্ত চলছে, এখন আপনারা ঢুকতে পারেন না। তারা তাদের প্রভাব খাটিয়ে সেখানে ঢুকে যান এবং সেটাও একটা গুরুতর অফেন্স, একটা চুরি বা ডাকাতির সঙ্গে তুলনা করা হয়েছে, তার কারণ তাদের কাছে আগ্নেয় অস্ত্র ছিল। এবং ইডির পক্ষ থেকে বলা হয়েছে যে পিএমএলএ আইনের অধীনে চলা তল্লাশিতে কোনোভাবেই এইভাবে হস্তক্ষেপ করা যায় না, এটা একটা ডাকাতির মতো অপরাধে মানে অপরাধ। এছাড়াও এই প্যাটার্ন বারবার মুখ্যমন্ত্রীর তরফ থেকে অতীতেও দেখা গিয়েছে। তিনি একই প্যাটার্নে কখনো প্রভাবশালী কাউকে যখনই ইডি বা সিবিআই তদন্ত করতে গেছে তিনি বারবার তাদের প্রোটেক্টর হয়ে সামনে দাঁড়িয়ে পড়েছেন। এর অতীতেও এই ঘটনাকে উল্লেখ করা হয়েছে। এবং এরপরে যুক্তি ছিল যে রাজ্য সরকারের পাল্টা যুক্তি ছিল যে ইডি ইচ্ছাকৃতভাবে নির্বাচনের সময় তারা এসেছে, লাস্ট তাদের স্টেটমেন্ট রেকর্ড হয়েছে এই সংক্রান্ত মামলা 2024-এ, তারপরে 25-এ কেন কিছু করেনি, আবার কেন 26-এ নির্বাচনের মুখে তারা করছে বলে কপিল সিব্বাল তিনি বলেছিলেন। এবং তারা বলেছিলেন আর্টিকেল 32 অনুযায়ী যে যখন হাইকোর্টে মামলাটি চলছে তখন এটাকে আবার সুপ্রিম কোর্টে নিয়ে আসার কোনো মানে হয় না, তো এটাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। আমি বুঝলাম না এতটা কেন মানে অস্বস্তিতে পড়লেন। হাইকোর্টে হলে কি হতো? হাইকোর্টে হলে কি ওই সমস্ত ফোন করে ডেকে জমায়েত করে আরো কি ভালো হতো জানি না। হাইকোর্টে মামলাটাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এতটা উদ্বেল তারা হয়ে গেছিলেন কেন? এবং এটা বলা হয়েছে কপিল সিব্বালের তরফ থেকে, মুখ্যমন্ত্রী আইনজীবী হিসাবে, যে তিনি তৃণমূল নেত্রী হিসেবে গিয়েছিলেন, প্রশাসনিক প্রধান হিসেবে যাননি। এবং বলা হয়েছে যে কেন মনোজ ভার্মা, কেন ডিজি তারা গিয়েছিলেন, বলা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেড ক্যাটাগরি পান, সেই কারণে তার সঙ্গে গিয়েছেন। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে যান সব জায়গায় ডিজি, পুলিশ কমিশনার, বাদ বাকি আরো গিয়েছিলেন, মুখ্য সচিব, সবাই যান। মুখ্য সচিব তো আর প্রোটেকশনের জন্য যান না, মুখ্য সচিব কি জন্য গিয়েছিলেন সেই উত্তরটা তো কেউ দিতে পারলো না। এবং ব্যাপার হচ্ছে এছাড়াও জেড ক্যাটাগরির পশ্চিমবঙ্গে আরো যারা যারা রাজনৈতিক নেতৃত্বরা রয়েছেন, তার যেমন রাজ্যপালও তো জেড ক্যাটাগরি রয়েছে, সবসময় কি এরা থাকেন? রাজ্যপাল যেখানেই যান সবসময় কি এই মনোজ ভার্মা, রাজীব কুমার এরা সবসময় যান? একটা অদ্ভুত অদ্ভুত যুক্তি দিয়েছে। দেখুন, এগুলো তো আর ওই মানে ঘন্টাখানেকের অনুষ্ঠানের মতো তো সওয়াল জবাব পর্ব হয় না। আদালতে বিচারপতির সামনে বলেছেন, বিচারপতি শুনেছেন মানে তো সব তো গ্রহণ করেছেন এমনটা নয়। এরপরে তো ফাইনাল গ্রহণ করেননি বলেই তো একটা রায়ও তৃণমূল, আপাতত ইন্টারিম রায়ের কথা বলছি, একটা তো তৃণমূলের পক্ষে গেল না। যদি এইগুলো মান্যতা পেত তাহলে তো একটা না একটা তৃণমূলের রিফ্লেকশনে আসতো। পরবর্তী রায়ে কিন্তু বেনজির কোনো সিদ্ধান্ত হওয়া উচিত, তার কারণ এই ঘটনাকে যদি আটকাতে পারা না যায় তাহলে পশ্চিমবঙ্গ পতনে শুরু হয়ে থাকবে শুধু পশ্চিমবঙ্গে নয়, গোটা ভারতবর্ষের আইন ব্যবস্থা থেকে শুরু করে এই যে চুরি দুর্নীতির স্বর্গরাজ্য বানিয়ে ফেলা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেখানেই যাবে সেখানেই ইচ্ছা করে বলা হবে, মানে যেখানেই তদন্ত করতে যাওয়া হবে সেই বলবে, মানে ধরুন আমার বাড়িতেও যদি কখনো আসে আমি বলবো যে না এই তো উদ্দেশ্য প্রণোদিত ভাবে এসেছে, আমি তো মানে কিছু জানিই না, আমি তো কিছু বুঝিই না, তো আমিও মিথ্যা কথা বলে চলে যাবো। তাহলে কেউ মানে তদন্তকারী সংস্থার এই কোনো তদন্ত সংস্থাই রাখার প্রয়োজন নেই তো তাহলে। তো এটা তো যেহেতু হবে না, তাই এর বিরুদ্ধে একটা কড়া পদক্ষেপ অবস্থান কিন্তু সুপ্রিম কোর্ট নিতে চলেছে বলে আমার ব্যক্তিগতভাবে মতামত। কারণ এইটা এন্ড করতে হবে। এই ললেসনেস এর কথা যে উল্লেখ করেছেন, একেবারে অ্যাবসলিউটলি কারেক্ট, একটা ললেসনেস এর কথা উল্লেখ করেছেন বিচারপতি, সেইটাকে প্রোটেক্ট যদি না করা যায় আমার মনে হয় আগামী শুনানিতে একটা বড় কোনো রায় আসতে চলেছে। আমাদের কিন্তু সেদিকে অপেক্ষা করে থাকতে হবে। অন্তত বিগত দিনের যে সমস্ত শুনানিগুলো আমি দেখেছিলাম সেখানে আশাহত হওয়ার মতো যে জায়গাগুলো ছিল, গতকালের শুনানিতে সেই রকম কোনো ব্যাপার ছিল না বলে আমার ব্যক্তিগতভাবে অন্তত মনে হয়েছে। এনিওয়ে, আপনাদের মতামত লিখে জানাবেন এবং যদি ভালো লাগে পর্বটি নিশ্চয়ই ভাবে আপনাদের মতামত সেখানে লিখবেন, কমেন্ট করবেন এবং পর্বটিকে শেয়ার করলে আমার একটু সমৃদ্ধি হয়। এখনকার মতো এখানেই।